আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাইকে স্বাগত। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার। ওকে, আমরা কিন্তু জাস্ট টাইমে শুরু করতে যাচ্ছি। হয়তো অনেকেই পার্টিসিপেট করে নাই, তার মধ্যে যারা পার্টিসিপেট করা ধীরে ধীরে স্যার আলহামদুলিল্লাহ। আর তোমরা কিন্তু মিউট করে নিবা, যদি প্রয়োজন হয় আমার সাথে কথা বলবা, তাছাড়া প্রয়োজন নেই। আমি অলরেডি অল মিউট করে রাখছি, তারপরেও অনেকে কথা বলার প্রয়োজন হয়, প্রয়োজন হলে আমার সাথে কথা বলবো, না হলে দরকার নেই। আমরা একটা সাবডিভিশন গতকাল আমরা শেষ করছি, সেটার নাম ছিল এসকোমাইকোটিনা। আজকে আমরা নতুন একটি সাবডিভিশন নিয়ে শুরু করব। সাবডিভিশনটা হলো ব্যাসিডিওমাইকোটিনা। তোমরা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ারটা কি ঠিক মতো হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, মুভ করতেছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা সাবডিভিশন এসকোমাইকোটিনার কথা বলতেছিলাম যে এটা আমরা গতকাল শেষ করছি, আজকে আমরা ব্যাসিডিওমাইকোটিনা শুরু করি। এসকোমাইকোটিনার আর ব্যাসিডিওমাইকোটিনা বললেই আমরা একটা জিনিস বুঝতে পারবো যে এসকোমাইকোটিনাতে অ্যাসকোস্পোর তৈরি হয় এবং অ্যাসকোস্পোরের একটা নির্দিষ্ট সংখ্যা আছে, সংখ্যা হলো 8টি। অ্যাসকাস নামক এক ধরনের স্ট্রাকচারের মধ্যে এটা তৈরি হয়। আর অ্যাসকাসটা অনেকগুলি অ্যাসকাস একত্রে গ্রুপ হইয়া একটি প্রোটিন বডি টাইপের একটা কিছু তৈরি করে, যেটাকে আমরা অ্যাসকোকার্প বলি। আর অ্যাসকোমাইকোটিনার যে ফাঙ্গাল বডি, দ্যাট ইজ মাইসিলিয়াম, সেটা ওয়েল ডেভেলপড। দুই একটা আছে যেটা ওয়েল ডেভেলপ নয়, সিঙ্গেল সেল ইস্ট, আর বেশিরভাগই ওয়েল ডেভেলপড। ওয়েল ডেভেলপড বলতে আমরা বুঝি যে তারা সেপ্টেড থাকে এবং ব্রাঞ্চ থাকে, ওদের ব্রাঞ্চিং থাকে, সেপ্টেশন থাকে, সাধারণভাবে এইটা আমরা বুঝে থাকি। এটা হলো অ্যাসকোমাইকোটিনার কথা আমরা বললাম। ঠিক এমনই ভাবে ব্যাসিডোমাইকোটিনা বলতে আমরা বুঝবো তাদের মধ্যে অবশ্যই ব্যাসিডোস্পোর থাকতে হবে। অ্যাসকোমাইকোটিনাতে যেমন অ্যাসকোস্পোর, ব্যাসিডোমাইকোটিনাতে থাকবে ব্যাসিডোস্পোর। একেবারে যদি সিঙ্গেল ক্যারেক্টার দ্বারা আমরা এই দুইটা সাবডিভিশনকে সেপারেট করতে চাই, তাহলে দ্যাটস এনাফ। অ্যাসকোস্পোর অ্যাসকোমাইকোটিনা বেয়ার করবে, আর ব্যাসিডিওমাইকোটিনা বেয়ার করবে ব্যাসিডোস্পোর। মজার বিষয় হলো যে এই দুইটা স্পোরই কিন্তু সেক্সুয়াল স্পোর। আর সেক্সুয়াল স্পোরের আরো দুইটা নাম আছে, এটাকে পারফেক্ট স্পোরও বলা হয় আর মিওস্পোরও বলা হয়। মিওস্পোর বলা হয় এই জন্য যে এটা রিপ্রোডাকশন যখন হয়, মানে স্পোরটা যখন তৈরি হয়, তখন মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়। মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে যে স্পোর তৈরি হয় সেটাকে মিওস্পোর, সেক্সুয়াল স্পোর বা পারফেক্ট স্পোর বলা হয়। তার মানে বোঝা গেছে যে ফাঙ্গাসের এই
সিস প্রক্রিয়া ছাড়াও স্পোর বা কনিডিয়া তৈরি হতে পারে, সেগুলিকে অ্যাসেক্সুয়াল স্পোর বা ইমপারফেক্ট স্পোর বলা হয়। যেমন তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যদি দেখে থাকো, মনে যদি থাকে, ইয়া তো সবাই দেখছো, রাইজোপাস। এই রাইজোপাসের যে ছোট ছোট দানার মতো মাইক্রোস্কোপে কিছু গোলাকার অংশ দেখছো, এগুলি কিন্তু স্পোর বা কনিডিয়া। এগুলি কিন্তু অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউসেস। আরেকটা মজার বিষয় হলো, সেখানে যে স্পোর গুলি দেখছো তোমরা, সেগুলি অসংখ্য ছিল। কেউ কেউ আরো হয়তো বা অ্যাসপারজিলাসের স্পোর দেখছো বা অন্যান্য স্পোরও কেউ কেউ দেখছো, কিন্তু অনেকে হয়তো দেখো নাই। কিন্তু ইয়ার স্পোরটা সবাই দেখছো কম বেশি আমার জানা মতে, এই রাইজোপাসের। সেখানে কিন্তু সংখ্যায় অসংখ্য ছিল। তার মানে যখন এই অ্যাসেক্সুয়াল স্পোর তৈরি হয়, সেটা মাইসিলিয়ামের ফ্র্যাগমেন্টেশন বা মাইসিলিয়াম বিশেষভাবে পরিবর্তিত হইয়া বিভিন্ন ভাবে স্পোরগুলি তৈরি হয়, তখন তাদের সংখ্যা কিন্তু আনলিমিটেড। যেমন আমরা যদি গাছের কথা বলি, আম গাছ বা কাঁঠাল গাছ, যে কোনো গাছ, আম গাছে একটা ফল যদি হয় আম, সেটার মধ্যে একটাই বীজ হয়, একটা বীজ থেকে একটা গাছ হয়। তার মানে এটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু আম গাছের যদি আমরা গ্রাফটিং করি, তাহলে আনলিমিটেড একটা গাছ থেকে আমরা আনলিমিটেড চারা পাইতে পারি না। এটা কোনো লিমিটেশন নেই। যতগুলি ডাল আছে, প্রত্যেকটা ডালকে, প্রত্যেকটা ব্রাঞ্চকে আমরা নতুন একটা গাছে কনভার্ট করতে পারি, মানে প্রোপাগেশনের ক্ষেত্রে ঠিক অনেকটা এরকম। যাই হোক, এটা সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বোঝাইতে যে আমি এই কথাগুলি বলছি। তাহলে আজকে আমার পার্টিসিপেন্ট এখন 177, কাজে আমি আমার মূল ক্লাসে চলে যাই। ব্যাসিডিওমাইকোটিনা। দেখো, ব্যাসিডিওমাইকোটিনা ইন্ট্রোডাকশনে আমি একটু বলেছি যে ব্যাসিডোস্পোর থাকুক। তার বাইরে কি আছে সেটা আমরা একটু দেখি। সেটা হলো তাদের মাইসিলিয়াম বডি, যেটা সেটা অয়েল ডেভেলপড এবং ব্রাঞ্চ সেপ্টেড। অয়েল ডেভেলপ বলতে ব্রাঞ্চ এবং সেপ্টেড হয়ে যায় কখনো কখনো। তো এটা একটু মনে রাখবো যে এদের ব্যাসিডোমাইকোটিনারও মাইসিলিয়াম অয়েল ডেভেলপ এবং সেপ্টেড ব্রাঞ্চ। অ্যাসকোমাইকোটিনা থেকে একটু পার্থক্য এখানে এটাই যে তাদের 3 ধরনের মাইসিলিয়াম থাকে। আমি পরের স্লাইডে যাওয়ার আগে একটু বলে নেই যে এইখানে আমি অনেকগুলি বর্ণনা দিব, সেগুলি অনেক সময় সিকোয়েন্সিয়ালি আসবে, কিছু কিছু সিকোয়েন্স ব্রেক হয়ে আসবে, আর আননেসেসারি কিছু স্লাইড এখানে আছে। কিছু প্রত্যেকটা বর্ণনার সাথে একটা করে আমি ছবি অ্যাড করার ফলে কিছু আননেসেসারি স্লাইড অ্যাড হয়েছে। তাতে আননেসেসারি বলতে বোঝাচ্ছি এটা রিপিটেশন হবে অনেক সময়। এটা যেন তোমরা ভুল বোঝাবুঝি না হয় যে স্যার আগে একই জিনিস বললো আবার বলতেছে, এটা মনে করার কোনো কারণ নেই। রিপিটেশন করা হয়েছে এই জন্য যে এই টার্মিনোলজিগুলি তোমাদের কাছে নতুন। আমি যদি বারবার উচ্চারণ করি, তাহলে কিছু জিনিস হলো তোমাদের মগজে ঢুকবে, সহজে ঢুকবে। এই জন্য কিছু কিছু জিনিস আমি রিপিটেশন নিয়ে আসছি। যেমন মাইসিলিয়ামের কথা এখানে হয়তো প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি আমি আলোচনা করব, কিন্তু পরবর্তীতে যায় দেখবা আরেকটা শিরোনামই আছে যে মাইসিলিয়ামের টাইপ নিয়ে আরেকটা শিরোনাম আছে, সেখানেও কিছু আলোচনা হবে। যাই হোক, এটা যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, এই জন্য আমি বললাম যে এগুলি কিছু রিপিটেশন আছে, থাকুক, তাতে অসুবিধা নেই, তোমাদের বুঝতে সুবিধা। তাহলে আমরা বলছি যে এদের ব্যাসিডোমাইকোটিনার মাইসিলিয়াম অয়েল ডেভেলপ, সেপ্টেড এবং ব্রাঞ্চ, and 3 types of mycelium are present under the subdivision of Basidiomycetes. These types are primary mycelium, secondary mycelium, and tertiary mycelium. আমরা এখানে দেখি
এটার একটা ছবি আছে, পরে আমি হয়তো যাব। Asexual reproduce by conidia, arthrospore, oidea, fragmentation and budding. দেখো অ্যাসেক্সুয়াল যে রিপ্রোডাকশনের প্রসিডিউর গুলি খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রসিডিউর গুলি কি কনিডিয়া তৈরি করে। কনিডিয়া তৈরি হয় কনিডিওফোরের মধ্যে। কনিডিওফোর ইজ ওয়ান কাইন্ড অফ মাইসিলিয়াম। যখন তার রিপ্রোডাকশনের প্রয়োজন হয় তখন সেই মাইসিলিয়ামটা কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয়ে তার মধ্যে রিপ্রোডাক্টিভ ইউনিট হিসেবে কনিডিয়া ধারণ করে। যে মাইসিলিয়ামগুলি কনিডিয়া ধারণ করে সেই মাইসিলিয়ামগুলিকে বলা হয় কনিডিওফোর, আর কনিডিয়া হলো তার রিপ্রোডাক্টিভ ইউনিট, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। দেন আর্থোস্পোর, এটা এক ধরনের বিশেষ স্পোর যেটা মাইসিলিয়ামের ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়। দ্যাট ইজ মাইসিলিয়ামগুলি ভেঙে আর্থোস্পোর তৈরি হয়। আর্থোস্পোর এবং ওয়াইডিয়া এই দুইটাই কিন্তু মাইসিলিয়ামের ফ্র্যাগমেন্টেশন হয়। আরেকটা হয় ক্ল্যামাইডোস্পোর, এখানে এটার নামটা নাই, এটা অন্য জায়গায় আমি গত ক্লাসে ওষুধ দেখাইছি আমি ক্ল্যামাইডোস্পোর, যদি তোমাদের মনে থাকে। যদি না হলে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আমি এখানে একটু জিনিস বুঝাইতে চাচ্ছি, সেটা হলো আর্থোস্পোরটা কি। মাইসিলিয়াম যখন ভেঙে যায় তখন রেক্ট্যাঙ্গুলার টাইপের এক ধরনের স্পোর তৈরি হয়। রেক্ট্যাঙ্গুলার, দ্যাট ইজ কি বলবো এটাকে, চতুষ্কোণাকার বা চতুর্ভুজ আকৃতির এক ধরনের স্পোর তৈরি হয়। দিস স্পোর ইজ কল্ড আর্থোস্পোর। এটা টেক্সট বুক অফ ফানজাই, ওপি শর্মার বইয়ে এই জিনিসটা একটু দেখো, এই আর্থোস্পোরটা আছে ছবি সহ, সম্ভবত 23-24 পৃষ্ঠা কাছাকাছি একটা দিকের। পৃষ্ঠা নাম্বারটা একেবারে মনে নেই আমার। সেখানে ওয়াইডিও আছে, আর ওয়াইডিও কিন্তু ফ্র্যাগমেন্টেশন অফ মাইসিলিয়াম। দিস আর দ্য ওভাল শেপড স্পোর, দ্যাট ইজ arthospore and oidea both are the fragmentation of mycelium. Arthospore is rectangular shaped and oidea is oval shaped. Then another process is fragmentation. সরাসরি মাইসিলিয়াম ভেঙে যায়, ভেঙে গিয়ে নতুন আরেকটি কলোনি গ্রো করে বা ছড়িয়ে যায়, সেটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। and then বাডিং প্রসেসটা তোমরা অলরেডি স্যাকারোমাইসিসে দেখে আসছো কিভাবে হয়, এখানেও এরকম বাডিং হয়। Plasmogamy takes place by somatogamy or spermatization. Plasmogamy তোমাদের হয়তো মনে আছে, plasmogamy means union of two opposite protoplasm. প্রোটোপ্লাজম বা দুইটা নিউক্লিয়াসের কাছাকাছি আসাটাই হলো প্লাজমোগেমি। আমরা স্কোমাইকোটিনাতে প্লাজমোগেমির 6 ধরনের পদ্ধতি আমরা পড়েছিলাম: গ্যামেটেনজিয়াল কন্টাক্ট, গ্যামেটেনজিয়াল কপুলেশন, সোমাটোগেমি, অটোগেমি ইত্যাদি। কিন্তু ব্যাসিডোমাইকোটিনাতে এই প্লাজমোগেমিটা হয় সোমাটোগেমির মাধ্যমে আর স্পারমাটাইজেশনের মাধ্যমে। এই দুইটা পদ্ধতিতে হয়। সোমাটোগেমি, সোমাট মানে হলো সোমাটিক, মানে দেহ, যেটা দেহ বা বডি or mycelium come in contact, fuse together and plasmogamy takes place. And spermatization হলো একটা বিশেষ পদ্ধতি যেখানে একটা কলোনিতে স্পার্ম তৈরি হয় ফাঙ্গাসের, সেই একই কলোনিতে বা অন্য কোনো কলোনিতে আবার রিসেপটিভ হাইফা বলে আরেকটি স্ট্রাকচার তৈরি হয়। তো ওই স্পার্ম দিয়া যদি রিসেপটিভ হাইফার ফার্টিলাইজেশন হয় তখন সেই পদ্ধতিটাকে বলা হয় স্পারমাটাইজেশন। এটার পদ্ধতি আমরা পরবর্তীতে ছবি সহ দেখার চেষ্টা করবো, আমরা আশা করি দেখা যাবে। And characteristic spores are basidiospore developed on a basidium. এটা তো আমরা ইন্ট্রোডাকশনে একটু বলে আসছি যে
এদের বৈশিষ্ট্যপূর্ণ বা ক্যারেক্টারিস্টিক স্পোর্স হলো বেসিডিওস্পোর, এবং বেসিডিওস্পোরের সংখ্যা হলো সুনির্দিষ্টভাবে 4 বেশি হয় না, এটাও আমরা দেখবো পরবর্তীতে। আর এই বেসিডিওস্পোরটা একটি বিশেষ স্ট্রাকচারে ডেভেলপ হয়, সেটাকে বলা হয় বেসিডিয়াম। ঠিক আছে, অ্যাসকোস্পোর যে স্ট্রাকচারের ভিতর তৈরি হয় তার নাম কি মনে আছে কারো? একজন বলো দেখি। এনিবডি? কেউ নেই? তামান্না? অ্যাসকোকার্প না? অ্যাসকোকার্প। অ্যাসকোকার্প নয়, অ্যাসকাস। অ্যাসকাস। হ্যাঁ, অ্যাসকাসের ভিতরে অ্যাসকোস্পোর তৈরি হয়, আর বেসিডিওস্পোর তৈরি হয় অন বেসিডিয়াম। এটা ভিতরে বলা যায় না, বাইরেই হয়, এটা আমরা ছবিতে দেখব। এবং অ্যাসকোস্পোরের সংখ্যা 8 টিপিক্যালি, বেসিডিওস্পোরের সংখ্যা 4, এটাও আমরা দেখব। আমরা এই ছবিটা আমি আসলে একটু অতিরিক্ত জয়েন করাইছি, এটা সম্বন্ধে পরে আরো বর্ণনা আছে। দিস ইজ বেসিডিয়াম। আমরা এখানে বলছি যে বেসিডিওস্পোর ডেভেলপ অন বেসিডিয়াম। দেখো হলুদ লেখাটা বেসিডিয়াম, দিস ইজ বেসিডিয়াম, এটা বেসিডিয়ামের একটি স্ট্রাকচার। এবং দেখো সুনির্দিষ্টভাবে 4টি স্পোর উৎপন্ন হয়েছে প্রত্যেকটা বেসিডিয়ামে, 1 2 3 4, 1 2 3 4, এক একটা বেসিডিয়ামে 4টি করে স্পোর তৈরি হয়েছে। দ্যাট ইজ এখানে মিওসিস 2 পর্যন্ত শেষ। অ্যাসকোমাইকোটিটাতে যেমন আরেকটি মাইটোসিস হয়, এখানে সেই মাইটোসিসটা হয় না, মিওসিস হয়ে শেষ হয়েছে। আর এখানে মাইসিলিয়ামের এই বর্ণনাটা আমি পরে দিচ্ছি। The basidia are either on septate. আমরা যে একটু আগে স্লাইডটা পর দেখি, দিস ইজ বেসিডিয়া। এই বেসিডিয়া মানে এখান থেকে শুরু করে একেবারে এই স্পোরের মাথা পর্যন্ত পুরাটাকে বেসিডিয়া বলা হয়। এই বেসিডিয়াটা 2 ধরনের হয়, যা দেখি আবার। নন সেপ্টেড, এটা নন সেপ্টেড হয়, অর সেপ্টেড, 2 টাইপস হইতে পারে। Non-septate basidium is called holobasidia or basidium. Phragmobasidium. Septate basidium is called phragmobasidium. একটু টার্ম দুইটা মনে রাখবা। Non-septate basidia or basidium is called holobasidium or basidia, and septate basidium is called Phragmobasidium or Phragmobasidia. Usually 4 uninucleate basidiospore develop in a basidium and germinate into a primary mycelium. সাধারণত 4টা স্পোর তৈরি হয় যারা ইউনিনিউক্লিয়েট, দ্যাট ইজ সিঙ্গেল নিউক্লিয়াস যুক্ত স্পোর, এবং তারা জার্মিনেট করে ইনটু এ প্রাইমারি মাইসিলিয়াম। আমরা ইতিপূর্বে 3 ধরনের মাইসিলিয়ামের আলোচনা করেছি। ওকে, আমরা 3 ধরনের মাইসিলিয়ামের কথা বলছিলাম, তাই না? দেখো এখানে এক ধরনের মাইসিলিয়াম কিন্তু চলে আসছে, যে বেসিডিওস্পোর জার্মিনেট করে যে মাইসিলিয়াম তৈরি করে সেটাকে বলা হয় প্রাইমারি মাইসিলিয়াম। তাহলে আমাকে একটু বলো তো বেসিডিওস্পোর, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, বলার দরকার নেই, সেটা হলো ইউনিনিউক্লিয়েট থাকে বেসিডিওস্পোর। তার মানে যখন ইউনিনিউক্লিয়েট একটা স্পোর জার্মিনেট করে এবং যে মাইসিলিয়াম তৈরি হয়, সেই মাইসিলিয়ামটা অলওয়েজ ইউনিনিউক্লিয়েট, দ্যাট ইজ প্রতিটা সেপ্টেশনে একটা করে নিউক্লিয়াস থাকে। যখন প্রতিটি সেপ্টেশনে সিঙ্গেল নিউক্লিয়াস সম্পন্ন মাইসিলিয়াম উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় প্রাইমারি মাইসিলিয়াম। আমরা সেকেন্ডারি এবং টারশিয়ারি পরে আমরা আলোচনায় আসবো। তাহলে আমরা প্রাইমারি মাইসিলিয়াম সম্পর্কে একটি ধারণা পেয়েছি যে ইউনিনিউক্লিয়েট বেসিডিওস্পোর যখন জার্মিনেট হয়, জার্মিনেট করে যে স্পোর তৈরি হয় সেটাকে বলা হয় প্রাইমারি মাইসিলিয়াম।
এখানে এই ছবিটা আগেকার দিনের বা ইতিপূর্বের স্লাইডে ছিল না, এটা গতকালই সংযোজন করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য। বেসিডিয়াম is hollow basidium, this is non-septate basidium, এখানে কোনো septation নাই, দেখো এটা hollow basidium, and septate basidium, this is the septate basidium and it is called phragmobasidium। এই যে septation দেখো, basidium-এর মধ্যে septation আছে এবং তার মধ্যে স্পোর আছে। এটার পরে আরো বিস্তারিত আলোচনা আছে, আমরা সেখানে দেখব। আমরা একটু ইম্পর্টেন্স কি আছে এটা আচ্ছা বলি, না বললেও চলতো, তোমরা পড়ে নিলেই হতো। Rust and smut, serious disease of crop throughout the world. Wheat, maize, millet ইত্যাদি যে সিরিয়াল ক্রপস আছে সেখানে এক ধরনের ডিজিজ হয় যেটাকে রাস্ট ডিজিজ বলা হয়। রাস্ট মানে মরিচা। মরিচা কেমন একটু লোহার যে মরিচা হয় একটু বাদামি বর্ণের হয়, এই ডিজিজটা যখন গাছে আক্রমণ করে তখন এরকম বাদামি, হলুদ এবং অনেকটা লালচে ধরনের স্পোর দ্বারা গাছগুলি ঢেকে যায়, তখন এই সেই ডিজিজটাকে বলা হয় রাস্ট। আর স্মার্ট কালো হয়ে যায়, আমরা দেখাবো, ছবি আছে। It attack food and ornamental plants as well as forest trees. ফরেস্ট ট্রিজ বিশেষ করে গাছ বা উড, বাঁশ ইত্যাদি দেখো ফেলে রাখলে ক্ষয় হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। এই ক্ষয় হওয়ার কাজটা মূলত করে এই ব্যাসিডিওমাইকোটিনার ফাঙ্গাস, কাজে এটা গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হলো মাশরুম আর দ্য ইউজড অ্যাজ এ ডেলিশিয়াস ফুড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। মাশরুম এটা তো সবাই জানো, খেয়েছ, আর যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি স্বাভাবিকভাবে। মাশরুম দেখো না এরকম মানুষ মনে সবাই কম বেশি দেখছো। এই মাশরুম কিন্তু আন্ডার দ্য সাবডিভিশন অফ ডিটোরমাইকোটিনা। আমরা যেহেতু প্লান্ট প্যাথোলজিস্ট সেই জন্য মাশরুমটাকে আমরা খুব বেশি স্টাডির মধ্যে নিই না, আমরা যারা ডিজিজ করে ওইগুলি নিয়ে আমরা স্টাডি করি। মাশরুমটা আমাদের ওটা স্টাডির মধ্যে আসে না। আমরা দেখলাম যে এটার গুরুত্বটা কি, আসলে কেন এই সাবডিভিশনটা স্টাডি করবো। যেহেতু ডিজিজ করে, উড ডিকে করে, অর্নামেন্টাল প্লান্টসকে ক্ষতিগ্রস্ত করে, ফরেস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করে এবং অ্যাজ ওয়েল এস মাশরুমও কিন্তু এটার আন্ডারে পড়ে, কাজে এই সাবডিভিশনটা আমাদের স্টাডি করা প্রয়োজন। এখানে দেখো, এখানে দুটো ছবি দেখানো আছে মাইসিলিয়ামে, প্রাইমারি মাইসিলিয়াম, সেকেন্ডারি মাইসিলিয়াম। আচ্ছা আমরা আরেকটু দেখি। এই বেসিডিওস্পোর আমরা এই ছবিটা আবার দেখিনি। এই বেসিডিওস্পোর করতেছে, যে মাইসিলিয়াম তৈরি করতেছে, যদিও এখানে নিউক্লিয়াস গুলি বোঝা যায় না, কিন্তু এটা প্রত্যেকটা ইউনিনিউক্লিয়েট। এখানে দেখো তো কি ঘটনা ঘটলো, প্রত্যেকটা সেপ্টেশনে, এটা কি দেখা যায় তোমাদের? প্রত্যেকটা সেপ্টেশনে দেখো দুইটা করে নিউক্লিয়াস আছে, টু নিউক্লিয়াস। প্রত্যেকটা সেপ্টেশনে করে নিউক্লিয়াস। যখন মাইসিলিয়ামের এটা সেপ্টেশনে দুইটা করে নিউক্লিয়াস থাকে, তখন সেই মাইসিলিয়ামটাকে বলা হয় সেকেন্ডারি মাইসিলিয়াম। তাহলে এটা হলো প্রাইমারি মাইসিলিয়াম, দিস ইজ সেকেন্ডারি মাইসিলিয়াম। আর টারশিয়ারি মাইসিলিয়াম হলো এই সেকেন্ডারি মাইসিলিয়াম এগ্রিগেট করে, একত্রিত হইয়া একটি কমপ্লেক্স টিস্যু তৈরি করে। যখন এই কমপ্লেক্স টিস্যু তৈরি করে তখন সেই টিস্যুযুক্ত যে মাইসিলিয়ামটা সেটাকে বলা হয় টারশিয়ারি মাইসিলিয়াম। আমরা সহজভাবে সহজ দিক থেকে যদি বলি, মাশরুম তো আমরা দেখছি সবাই, ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা বিশেষ করে যে লাঠির মতো যে অংশটা থাকে, এটা কিন্তু এই সেকেন্ডারি মাইসিলিয়াম দ্বারা গঠিত। অল আর দ্য
constituted by secondary mycelium. এটা কাটে লাগবে টিস্যুর মতো ওই অংশটা tertiary mycelium. Uninucleate mycelium is called primary mycelium. Binucleate mycelium is, and when secondary mycelium is converted to a complex tissue to form the fruiting body or fructification, that's then the secondary mycelium is called tertiary mycelium. যখন এটা গঠন করবে তখন তার আগে না। আমরা এখানে এই জিনিসটা আবার আসলো, 3 types of mycelium: primary, secondary, একদম ইউনিট আসছে। সরি, আমার বাসা থেকে বোধহয় একটু ব্যাড সাউন্ড গেছে, এটা আর হবে না। ওকে, আমরা আবার শুরু করি যে মাইসিলিয়াম এন্ড ডাইক্যারিওটাইজেশন। হেডলাইনটা হলো ডাইক্যারিওটাইজেশন। ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস, দুইটা ক্যারিয়ন, দুইটা নিউক্লিয়াস আসবে একটা সেপ্টেশন বা সেলের ভিতরে। যে প্রক্রিয়ায় একটা সেলের মধ্যে দুইটা নিউক্লিয়াস আছে, মানে নিউক্লিয়াস প্রবেশ করে, তাকে বলা হয় ডাইক্যারিওটাইজেশন। আমরা সংজ্ঞা সহ পরবর্তী স্লাইডে আমরা দেখব। তাহলে মাইসিলিয়াম এন্ড ডাইক্যারিওটাইজেশন আমাদের হেডলাইন। আমরা প্রথমে বলছি যে 3 টাইপস অফ মাইসিলিয়াম থাকে। ওয়ান ইজ প্রাইমারি মাইসিলিয়াম, that is uninucleate mycelium is called primary mycelium. Secondary mycelium, binucleate mycelium is called secondary mycelium. And when secondary mycelium convert into a complex tissue to form the fruiting body is called tertiary mycelium. তাহলে এই সেকেন্ডারি মাইসিলিয়াম গঠন করার প্রক্রিয়াটাই হলো ডাইক্যারিওটাইজেশন। সেটা কিভাবে হয় আমরা একটু দেখি। Secondary mycelium and dikaryotation. It is a binucleate cell developed by the fusion of two uninucleate cell. কিভাবে হয়? দুইটা uninucleate সেলের ফিউশনের ফলে হতে পারে, or by the fusion of two primary mycelium of opposite sex, অথবা দুইটা প্রাইমারি মাইসিলিয়ামের একসাথে মিলনের ফলে এটা সংগঠিত হতে পারে। এখানে ইউনিনিউক্লিয়ার সেল বলতে বোঝাইছে আসলে ব্যাসিডিওস্পোর। দুইটা ব্যাসিডিওস্পোর যদি কোনো কারণে ফিউজড হয় তখন এটা বাইনিউক্লিয়ার সেল তৈরি হবে, এবং সেটা যখন জার্মিনেট করবে তখন সেকেন্ডারি মাইসিলিয়াম হিসেবে জার্মিনেট করবে। অথবা এই ব্যাসিডিওস্পোর ডেভেলপ করার পরে ব্যাসিডিওস্পোর জার্মিনেট করার পরে যে মাইসিলিয়ামটা তৈরি হবে সেই মাইসিলিয়ামটা হলো প্রাইমারি মাইসিলিয়াম। এরকম দুইটা মাইসিলিয়াম যদি একসাথে মিশে যায়, কখনো ফিউজড হয়, তখন সেখানে যে মাইসিলিয়াম তৈরি হবে নতুন করে সেটাও সেকেন্ডারি মাইসিলিয়াম। আমরা একটা ছবিতে দেখি, এখানে এত কমপ্লেক্স না ছবিটা, এটা এত তোমাদের বেশি জানার দরকার নেই, জাস্ট এখান থেকে একটু দেখো। এটা একটি ব্যাসিডিওস্পোর, এটাও আরেকটি ব্যাসিডিওস্পোর। দুইটা স্ট্রেইন দেখানো হয়েছে আসলে এখানে, একটাকে আমরা মেল আর একটাকে ফিমেল হিসেবে কনসিডার করে। এটা জার্মিনেট করলো, মাইসিলিয়াম তৈরি হলো, দিস ইজ প্রাইমারি মাইসিলিয়াম, মনোক্যারিওটিক। কিন্তু এটাও জার্মিনেট করলো, প্রাইমারি মাইসিলিয়াম। কোনো কারণে বা কোনো ভাবে তারা একত্রে ফিউজড করলো। দেখো এই যে ওয়ান টাইপ আর অ্যানাদার টাইপ এখানে এসে ফিউজড হইলো, একসাথে মিশে গেল। মিশে যাওয়ার পরে তার যে মাইসিলিয়ামটা তৈরি হলো এখান থেকে, এই যে এটা কিন্তু বাইনিউক্লিয়ার, দুইটা নিউক্লিয়াস, এটাও বাইনিউক্লিয়ার মাইসিলিয়াম। এখন দ্যাট ইজ n+n, এটা সেকেন্ডারি মাইসিলিয়াম।
আপাতত এটুকুই বুঝো। এখানে আরেকটি গঠন আছে, সেটা আমি বলবো কিনা চিন্তা করতেছি। ক্লাম্প কানেকশন বলে একটা কথা আছে। আচ্ছা, আমি বলি, যদি বুঝতে পারো তাহলে ভালো। আমরা অ্যাসকোমাইকোটিনাতে পড়েছিলাম যে কোনো কারণে যদি অ্যাসকোমাইকোটিনার ফাঙ্গাসের মাইসিলিয়ামের একটা নিউক্লিয়াস আরেকটা নিউক্লিয়াসে যেতে হয়, তাহলে মধ্যে দিয়ে একটি পোর আছে, ছিদ্র আছে। সেই ছিদ্র দিয়া একটা সেল থেকে আরেকটা সেলে নিউক্লিয়াস মুভ করতে পারে। কিন্তু ব্যাসিডিওমাইকোটিনার ক্ষেত্রে ঘটনাটি এটা ঘটে না। এখান থেকে আরেকটি আউটগ্রোথ তৈরি হয়। আউটগ্রোথ তৈরি হয়ে পাশের সেলের সাথে এটা মিশে যায়। এইখান থেকে নিউক্লিয়াসটা মুভ করে আরেকটা পাশের সেলে চলে আসে। এই যে প্রক্রিয়া এটা আসে, এই যে আউটগ্রোথটা, এটাকে বলা হয় ক্লাম্প কানেকশন। দ্যাট ইজ একটা কানেকশন তৈরি হয়, বাইপাস ধরনের একটি কানেকশন, যে কানেকশনের মাধ্যমে নিউক্লিয়াসটা মুভ করে থাকে। কারণ এখানে তার সরাসরি পারফোরেশন বা ছিদ্র নাই ব্যাসিডিওমাইকোটিনার মাইসিলিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, এটা যদি না বুঝো অসুবিধা নেই, হ্যাঁ, পরবর্তীতে কোন এক সময় সুযোগ হলে দেখা দেওয়া যাবে তোমাদের। তাহলে আমরা কিভাবে ডাইক্যারিওটাইজেশন হয়? দিস মাইসিলিয়াম ইজ কল্ড ডাইক্যারিওটিক মাইসিলিয়াম। ডাই মানে দুইটা ক্যারিয়ন আছে, বা সেকেন্ডারি মাইসিলিয়াম। The conversion of primary mycelium, this is primary mycelium. The conversion of primary mycelium into secondary mycelium is called dikaryoticization, and the mycelium is called dikaryotic mycelium or secondary mycelium. দেখো এখানে এই কথাটা লেখা আছে, the process of conversion of primary mycelium into secondary or dikaryotic mycelium is called dikaryoticization or diplodization. অনেক সময় পরীক্ষায় বা ভাইভাতে জিজ্ঞাসা করা হয় ডিপ্লোডাইজেশন কি বা ডাইক্যারিওটাইজেশন কি। এটা খুব সহজেই তোমরা বলতে পারবা, একটু মনে রাখলে। দ্য প্রসেস অফ কনভার্সন অফ প্রাইমারি মাইসিলিয়াম ইনটু সেকেন্ডারি মাইসিলিয়াম ইজ কল্ড ডাইক্যারিওটাইজেশন অর ডিপ্লোডাইজেশন। Basidia develop from such binuclear cell of the secondary mycelium. That is, ব্যাসিডিয়াটা এই সেকেন্ডারি মাইসিলিয়ামের মধ্যে ডেভেলপ করে। তার কারণ হলো ব্যাসিডিয়া তো সেক্সুয়াল স্পোর। যদি দুইটা নিউক্লিয়াস না থাকে তাহলে সেখানে সেক্সুয়াল স্পোর ডেভেলপ করার সুযোগ নেই। আর দুইটি নিউক্লিয়াস কেবলমাত্র সেকেন্ডারি মাইসিলিয়ামই থাকে। কাজেই এই সেকেন্ডারি মাইসিলিয়ামের মধ্যেই ব্যাসিডিয়া এবং ব্যাসিডোস্পোর ডেভেলপ। ওটা ওই যে ডাইক্যারিওটাইজেশনের একটি প্রসেস দেখানো হয়েছে। এটা আরেকটু একই জিনিস। এখানে ব্যাসিডোস্পোর আছে, এখান থেকে জার্মিনেট করছে। এই যে একটা মাইসিলিয়াম হলো প্রাইমারি মাইসিলিয়াম, এটা আরেক ধরনের মাইসিলিয়াম, প্রাইমারি মাইসিলিয়াম। মেটিং টাইপ বলে এটা, মেটিং টাইপ 1, মেটিং টাইপ 2, বা মেটিং টাইপ পজিটিভ, মেটিং টাইপ নেগেটিভ, বিভিন্ন ভাবে ইন্ডিকেট করা। দেখো তারা এখানে ফিউজড হওয়ার চেষ্টা করতেছে, এই যে দুইজন একত্রে ফিউজড হওয়ার চেষ্টা করছে। এখানে এসে তারা ফিউজড হয়ে গেল। ফিউজড হওয়ার পরে এইখান থেকে যে মাইসিলিয়ামটা তৈরি হলো, থার্ড যে মাইসিলিয়ামটা, দেখো এটা ডাইক্যারিওটিক মাইসিলিয়াম। মজার জিনিস হলো, দেখো একই থ্যালাসের মধ্যে এটা প্রাইমারি মাইসিলিয়াম, এটা প্রাইমারি মাইসিলিয়াম, এবং এটা সেকেন্ডারি মাইসিলিয়ামে পরিণত হয়ে গেল। এই সেকেন্ডারি মাইসিলিয়ামের পরবর্তীতে এই যে ব্যাসিডিয়া, ব্যাসিডোস্পোর, যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি আর কি, এখানে এই কমপ্লেক্স টিস্যু তৈরি করে। দিস ইজ কমপ্লেক্স টিস্যু। এই টোটাল বডিটাই কিন্তু খুব কমপ্লেক্স টিস্যু, এবং এটা সেকেন্ডারি মাইসিলিয়াম দ্বারা হয়। এইভাবে হয়ে তারপরে তার চক্রটা সম্পন্ন করে। আমার টার্গেট ছিল যে প্রাইমারি মাইসিলিয়াম, সেকেন্ডারি মাইসিলিয়াম এবং টারশিয়ারি মাইসিলিয়াম দেখানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। টারশিয়ারি মাইসিলিয়াম কোনটা? আচ্ছা, টারশিয়ারি মাইসিলিয়াম হলো, আবার বলি, দেখো
এই যে সেকেন্ডারি মাইসিলিয়াম, এই সেকেন্ডারি মাইসিলিয়ামটা একটি কমপ্লেক্স, এটা তো সিঙ্গেল একটা মাইসিলিয়াম, তাই না? আর অনেকগুলি মাইসিলিয়াম একত্রিত হয়, অ্যাগ্রিগেট করে, এই যে মনে করো এই ব্যাঙের ছাতার যে এই স্ট্রাকচারটা, মনে করো যে লাঠির মতো যে স্ট্রাকচারটা, এটাই ধরি আমরা। এই স্ট্রাকচারটা তৈরি করতে গেলে অসংখ্য এই সেকেন্ডারি মাইসিলিয়ামের দরকার। এখন যখন এই স্ট্রাকচারটা তৈরি করে তখন এই মাইসিলিয়ামগুলি অ্যাগ্রিগেট হয়, একত্রিত হয়। এটাকে কিন্তু সেপারেট করা যায় না, একটার সাথে একটা লেগে একদম ফিউজড হয়ে যায়। যখন ফিউজড হয়ে যায়, সেপারেট হয় না, তখন এটাকে একটা টিস্যুর মতো মনে হয়, কমপ্লেক্স টিস্যু। টিস্যু তো তোমরা জানো, হ্যাঁ। তখন এটা কিন্তু আর সেকেন্ডারি মাইসিলিয়াম থাকে না এখানে এসে। এই কমপ্লেক্স টিস্যুটাকেই বলা হয় টারশিয়ারি মাইসিলিয়াম। বুঝতে পারছো? জি স্যার। That is, secondary mycelium convert into a complex tissue to form a fruiting structure. This is fruiting structure of Basidiomycotina is called tertiary mycelium. আবার বলবো? আমার মনে হয় বুঝতে পারছো, যদি না হয় এটা এখানে লেখা আছে। The secondary mycelium of Basidiomycotina gets organized to complex tissue. একত্রিত অর্গানিজে কমপ্লেক্স টিস্যু তৈরি করে টু ডেভেলপ এ স্পোরোফোর অর বেসিডিও কার্প। দিস স্টেজ অফ সেকেন্ডারি মাইসিলিয়াম ইজ কল্ড টারশিয়ারি মাইসিলিয়াম। লেখা আছে, পড়ে নিবা, আর এই ছবিটাতে দেখে নিবা। এখন আমরা একটু বেসিডিয়ার দিকে যাব, যে বেসিডিয়াটা কি। আমরা অলরেডি বেসিডিয়া নিয়ে কথা বলে আসছি আগে, আমি বললাম যে রিপিটেশন হবে, সেই জন্য আমি আবার রিপিট করতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি এতক্ষণ যা পড়াইছি খুব অল্প সামান্য একটু জিনিস পড়াইছি, যদি অনেকগুলি স্লাইড দেখাইছি, অনেকগুলি কথা বলছি, কিন্তু মূল জিনিস কিন্তু খুব কম ছিল। ভয়ের কোনো কারণ নাই যে স্যার এত কিছু পড়ায় ফেললো, এতক্ষণ কথা বললো। আর আমি তো খুব স্লো যাচ্ছি আজকে, আরো স্লো যাচ্ছি। বুঝতে কারো অসুবিধা হচ্ছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কথা, কোনো প্রশ্ন, কোয়েরি আছে? ওকে, আমি কন্টিনিউ করি। Basidium, দেখো basidium কি? A basidium is an organ or a fungal cell bearing a definite number of basidospore on its surface. আমরা আগে অলরেডি বলে আসছি, কাজে এটা আমি আর এখানে বেশি বলবো না। জেনারেলি ইট ইজ ক্লাব শেপড বডি, এটাকে বলছে ক্লাবড। ক্লাবেড মানে কি? মুগর আকৃতি। টিপিক্যালি দ্য নাম্বার অফ basidospore on a basidium is 4. অলরেডি আমরা আগেও বলে আসছি, কাজে এটা একটু দ্রুত যাই। দিস ইজ basidium। দেখো এটা ইজ ক্লাব শেপ বডি, এটা মুগর আকৃতির অনেকটা, দেখা যাচ্ছে ছবিতে অনেকটা মুগর আকৃতির। এইখানে কিন্তু মাইক্রোস্কোপের নিচে সরাসরি ইলেকট্রন মাইক্রোস্কোপের যে ছবি সেগুলি, এগুলি নেট থেকে নেওয়া। হ্যাঁ, এইটা দেখো, এটা দিস ইজ বেসিডিয়াম। এটার একটা নাম আছে, এটা স্টেরিগমাটা। দিস ইজ বেসিডোস্পোর। গুণে দেখো প্রত্যেকটাতে 4টা করে বেসিডোস্পোর আছে। A basidium may be divided into 3 parts. The basidium 3 ধরনের, 3টা পার্ট থাকে। One is probasidium, another one is metabasidium, and another one is sterigmata. Probasidium, the portion where the nuclear fusion takes place. আমরা আগেই বলেছি যে বেসিডিয়ামটা সেকেন্ডারি মাইসিলিয়াম থেকে হয়। সেকেন্ডারি মাইসিলিয়াম মানে হলো যে সেখানে 2টা নিউক্লিয়াস থাকে, তাহলে সেই 2টা নিউক্লিয়াস বেসিডিয়াম হওয়ার বা বেসিডোস্পোর হওয়ার আগে তো কোথাও ফিউজড হইতে হয়। এটা হয় বেসিডিয়ামের ভিতরে। বেসিডিয়ামের যে অংশে এই নিউক্লিয়াসগুলি একত্রে ফিউজড হয়, দ্যাট ইজ ক্যারিওগেমি সংগঠিত হয়, সেই অংশটাকে বলা হয় প্রোবেসিডিয়াম। আচ্ছা, বেসিডিয়ামের
ক্যারিওগেমির পরের ধাপটাই হলো মিওসিস। বেসিডিয়ামের যে অংশে মিওসিস সংগঠিত হয় সেই অংশটাকে বলা হয় মেটাবেসিডিয়াম। এবং এই মেটাবেসিডিয়ামের উপরে যেখানে স্পোর ধারণ করে, বেসিডিয়ামের যে অংশের মধ্যে স্পোর ধারণ করে, সেই স্পোর ধারণ করার জন্য এক ধরনের বিশেষ স্ট্রাকচার তৈরি হয়। সেই স্ট্রাকচারটাকে বলা হয় স্টেরিগমাটা। আমরা ছবি দেখব, তার আগে আমি আবারও বলে নিচ্ছি যে basidium are divided into 3 parts. One is probasidium, where nuclear fusion takes place. Second part is called metabasidium, where meiosis occur, and sterigmata, where the spore are the structure where the spore are produced. আমরা ওইটা মেটাবেসিডিয়াম প্রোবেসিডিয়ামের অংশটা একটু দেখে নিই ছবিতে। এখানে দেখি, তাই না? এখানে দেখলি দেখো, এইটাকে আমরা প্রোবেসিডিয়াম বলতে পারি, কারণ এখানে নিউক্লিয়াস দুইটা ফিউজড হয় না, এখনো হবে, ঠিক আছে? তারপরে এটা কিন্তু এখানে কন্টিনিউয়াস প্রসেস, ফিউজড হয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হবে এবং মিওসিস হবে। এই যে দেখো, এখানে এই ছবিটাতে কিছুটা দেখানো আছে, এখান থেকে মিওসিস হয়ে এই যে এই অংশ কিন্তু মিওসিসের 4টা নিউক্লিয়াস অলরেডি তৈরি হয়ে গেছে। এটাকে সরাসরি এভাবে ডিভাইড করা একটু কঠিন হয়ে যায়। দ্যাট ইজ, এখানে কোন এক জায়গায় ক্যারিওগেমি হয়েছে, তারপরে মিওসিস হয়েছে। ক্যারিওগেমি হওয়ার যে অংশটা, নিচের অংশটা, এটাকে বলা হয় প্রোবেসিডিয়াম। দিস ইজ মেটাবেসিডিয়াম। অ্যান্ড যেখানে এই স্পোর গুলি তৈরি হবে, একটা আউটগ্রোথ হয়, এরকম 4টা আউটগ্রোথ, তার মাথায় স্পোর তৈরি হয়। এই আউটগ্রোথ গুলিকে বলা হয় স্টেরিগমাটা। দিস ইজ স্টেরিগমাটা। এখানে লেখা আছে দেখো, স্টেরিগমাটা, ঠিক আছে? দিস আর দ্য 3 পার্টস অফ এ বেসিডিয়াম। আমরা বেসিডিয়ামের 3টা পার্ট দেখছি। এখন আমরা বলবো যে বেসিডিয়াম কয় ধরনের বেসিডিয়াম আছে। 2 টাইপস অফ বেসিডিয়ামস। আমরা আগেও আলোচনা করে আসছি। 2 ধরনের বেসিডিয়াম, একটা হলো হলো বেসিডিয়াম and another one is pragmobasidium. হলো বেসিডিয়াম হলো সিঙ্গেল সেলড and accepted, মানে নন সেপ্টেড বেসিডিয়ামকে বলা হয় হলো বেসিডিয়াম, আর ফ্র্যাগমোবেসিডিয়াম হলো সেপ্টেড বেসিডিয়াম। আমরা আগে আলোচনা করছি, আগে একটা ছবিতে খুব সুন্দরভাবে দেওয়া ছিল, এইখানেও আরেকটা ছবি আছে, এখানেও দেওয়া আছে। এটা হলো হলো বেসিডিয়াম, কোনো সেপ্টেশন নাই। দিস ইজ অলসো হলো বেসিডিয়াম। এখানে 2টা স্পোর দেখানো হয়েছে, এখানে 3টা, আসলে হবে 4টা। এটা হয়তো ছবির কারণে এটা দেখানো যায়নি। এখানেও 4টি স্পোর হবে, হয়তো তার পিছনের দিকে আছে, এটা এখানে দেখায়নি। এটাও কিন্তু হলো বেসিডিয়াম, এটা ফ্র্যাগমোবেসিডিয়াম নয়। এটা যদিও এখানে ফ্র্যাগমো মনে হয়েছে, এগুলি স্টেরিগমাটা, কিন্তু এরা ফ্র্যাগমোবেসিডিয়াম। দেখো ফ্র্যাগমো কেন, ওই যে এটা সরাসরি বেসিডিয়াম শুরু থেকে তারা সেপারেট হয়ে গেছে। এটা আরো স্পষ্ট দেখা যাচ্ছে, কি মনে একটা চিংড়ি মাছের মতো মনে হয় নাকি? এইখানে দেখো 1 2 3, 3টা সেপ্টেশন আছে, কাজে এটা ফ্র্যাগমোবেসিডিয়াম। আর আগের ছবিতেও কিন্তু সুন্দরভাবে হলো বেসিডিয়াম এবং ফ্র্যাগমোবেসিডিয়াম দেখানো আছে। তো তোমরা এটা একটু দেখে নিবা। এই তো আমাদের ইনিশিয়াল যত আলোচনা ছিল, আমরা ইনিশিয়াল আলোচনায় আমরা এই পর্যন্ত যে আলোচনা করছি সেটা হলো বেসিডিয়াম মাইকোটিনা নিয়ে আমরা আলোচনা করছি। সেখানে আমি একটু রিভিউ করি যে এরা বেসিডিয়াম স্পোর তৈরি করবে। বেসিডিয়াম স্পোর বেসিডিয়ামের মধ্যে উৎপন্ন হবে এবং সেই বেসিডিয়ামের মধ্যে টিপিক্যালি 4টা স্পোর উৎপন্ন হবে, ইউনিনিউক্লিয়েট স্পোর। বেসিডিয়াম মাইকোটিনার মাইসিলিয়াম গুলি থাকে ওয়েল ডেভেলপড এবং তাদের 3 ধরনের মাইসিলিয়াম থাকে, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি।
প্রাইমারি মাইসিলিয়াম ইউনিনিউক্লিয়েট আফসানা সুলতানা। আফসানা সুলতানা, তোমার মাইক আনমিউট কেন? আফসানা, জি স্যার, হ্যাঁ তোমার মাইক আনমিউট কেন? কি হয়েছে? ভুল করে হয়ে গেছে। ভুল হয় না যেন, এটা বন্ধ করো। Primary mycelium, uninucleate mycelium is called primary mycelium. Binucleate mycelium is called secondary mycelium. And secondary mycelium form a complex tissue. কি জন্য ফর্ম করে? যে তাদের স্পোরোফোর বা ফ্লোটিং স্ট্রাকচার তৈরি করার জন্য এক ধরনের কমপ্লেক্স টিস্যু তৈরি করে। This complex tissue is called tertiary mycelium. এই তো মূলত আমাদের আলোচনা হয়েছে। আর বেসিডিয়ামের টাইপ নিয়ে একটা আলোচনা হয়েছে। এইগুলি মূলত এই কয়েকটা বিষয় আমাদের আলোচনা হয়েছে। এখন আমরা একটা ক্লাসিফিকেশনে যাব। ক্লাসিফিকেশনে দেখো, এর একটা ক্লাস হইল টেলিওমাইসিটিস। টেলিওমাইসিটিস, হাইমেনোমাইসিটিস এন্ড গ্যাস্ট্রোমাইসিটিস, তিনটা ক্লাস আছে। যেহেতু আমরা টেলিওমাইসিটিস নিয়ে আলোচনা করি, একটু তোমাদের এখানে ওই ক্লাসগুলির নাম কেন দেওয়া হয়নি আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, এটা মাইসিলিয়াম ওয়েল ডেভেলপড, সেপ্টেড এন্ড ব্রাঞ্চড, এটা আমরা কমন জিনিস জানি। তাদের আন্ডারে হলো রাস্ট এবং স্মার্ট ফাঞ্জাই। রাস্ট এন্ড স্মার্ট। ল্যাক অফ বেসিডিও কার্প, আমরা এতক্ষণ বেসিডিও কার্পের কথা বলে আসছি। পিকুলিয়ার হইল যে টেলিওমাইসিটিসে বেসিডিও কার্প থাকে না, বাট দে ফর্ম টেলিওস্পোর। Fusion of two nuclei takes place within the teliospore. এই টেলিওস্পোরের মধ্যেই দুইটা নিউক্লিয়াসের ফিউশন ঘটে। এই টেলিওস্পোরের ফিউশন ঘটে, তারপরে বেসিডোস্পোর তৈরি হয়। স্যার টেলিওস্পোরটা কি? টেলিওস্পোর, টেলিওস্পোর হলো দ্যাট ইজ কি বলবো এটাকে, তোমার দুইটা নিউক্লিয়াসের যখন ফিউশন ঘটে, মিলন ঘটে, তখন যে স্পোর তৈরি হয় এই টেলিওমাইসিটিস ক্লাসে, তখন সেই স্পোরটাকে বলা হয় টেলিওস্পোর। আমরা পরবর্তীতে যখন একটা ফাঙ্গাসের লাইফ সাইকেল নিয়ে স্টাডি করব, তখন কিন্তু সেখানে টেলিওস্পোরটা তোমার কাছে আরো ক্লিয়ার হবে। আমি এই মুহূর্তে বললে হয়তো বা তোমার বুঝতে একটু কনফিউশন হতে পারে। আমরা যখন একটা ফাঙ্গাসের লাইফ সাইকেল নিয়ে আলোচনা করব, যদি মনে থাকে তোমার, তাহলে এই প্রশ্নটা আবার করবা। আর আমার মনে হয় ওইটা আমি পড়ানোর পরে তোমার মধ্যে আর কোনো কনফিউশনই থাকবে না, কাজে প্রশ্ন করার হয়তো প্রয়োজনই হবে না। তারপরেও তুমি এই প্রশ্নটা করবা। কাজে আমি এটা আপাতত এখানে তোমাদেরকে যদি বলি, তাহলে হয়তো বুঝতে অসুবিধা হবে, কনফিউশন হবে, যার কারণে আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। ওকে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা অগ্রসর। Teleomacytes are divided into two orders. Teleomacytes দুইটা অর্ডার আছে। একটা হলো ইউরিডিনালিস, যেটা মধ্যে রাস্ট ফাঞ্জাই তৈরি হয়, আর একটা হলো আস্টিলেজিনালিস, স্মার্ট ফাঞ্জাই তৈরি হয়। এই টার্মগুলো তো নতুন, তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে, কিন্তু বাস্তবের সাথে আমি একটু পরিচয় করাই দিই, তাহলে তোমাদের মনে রাখতে হয়তো সুবিধা হবে। হুইট, তারপরে মেইস, এই গাছগুলি যদি তোমরা দেখে থাকো, তাহলে দেখবা যে হুইটের পাতায় অনেক সময় হলুদ বর্ণের বা একটু ইয়েলোইশ টাইপের অথবা বাদামি বর্ণের এক ধরনের দাগ পড়ে পাতার গায়ে। বাস্তবে কিন্তু এটা দেখা যায়
বিশেষ করে হুইটের, ইভেন মেইজেরও। মেইজ তো এখন সারা দেশে কাল্টিভেশন হয় কম বেশি। মেইজের পাতার মধ্যে এরকম বাদামি বর্ণের লালচে দাগ পড়ে। তুমি যদি হাত দাও, হাত দিয়ে ঘষা দাও, তাহলে দেখা যাবে যে এই হাতের মধ্যে এই বাদামি বর্ণের বা হলুদ বর্ণের, মানে তোমার হাতটা এরকম রঙিন হয়ে যাবে। তাহলে এই যে কারা করলো, এটা এক ধরনের স্পোর আইসা তোমার হাতে এই হাতটাকে কালার করে দিল। এই ফাঙ্গাসটাকে বলা হয় রাস্ট ফানজাই। আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আর মেইজ কিংবা হুইটে আগে ছিল প্রচুর পরিমাণে, এখন হুইটে নাই। মেইজে দেখবা মেইজের যে মোচাটা হয়েছে এটা অনেক সময় কালো হয়ে যায়, বা মেইজের দানাগুলি কালো হইয়া তুমি যদি এটা চাপ দাও হাতে নিয়ে, তাহলে দেখবা ভুসির মতো একদম পাউডারের মতো, কালো পাউডারের মতো কিছু বের হয়ে যায়। যেমন বাদাম খাওয়ার সময় অনেক সময় হাতে চাপ দিলে যেমন কালো পাউডার বের হয়ে যায়, বাদামের এটা অন্য জিনিস, কিন্তু এই মেইজের যেটা হয় সেটা হলো, ওটাকে বলা হয়েছে স্মার্ট, মানে ওই স্পোর গুলিকে বলা হয় স্মার্ট স্পোর। এই দুইটা ডিজিজ টেলিওমাইসিটিস এর আন্ডারে দুইটা অর্ডার আছে, একটা হলো ইউরোডিনালিস আর একটা অ্যাস্টিলিজিনালিস। এই অর্ডারের আন্ডারে এই দুইটা ফানজাই আছে। এই দুইটা ফানজাই নিয়ে আমাদের স্টাডি করতে হবে। এই খুব গুরুত্বপূর্ণ দুইটা ফানজাই, মেজর ডিজিজ করে। আমরা একটু পরে হয়তো আর একটু বুঝতে পারবো। এখানে তো সবই আছে, খেয়াল ছিল। দেখো, দিস ইজ দ্য রাস্ট, রাস্ট ফানজাই। দেখো, তোমরা যদি গাছের মধ্যে এরকম দেখে থাকো, এটা স্টেমের মধ্যে আছে, কিন্তু পাতাতেও এরকম হয়। দেখো, এটা বাদামি দাগ তৈরি হয়েছে। আর দিস ইজ স্মার্ট, এটা হুইটে হয়। হুইটে আমাদের দেশে এখন নাই, কারণ আমরা লাকি যে এই ডিজিজটার এগেনস্টে যতগুলি ভ্যারাইটি আমাদের ডেভেলপ হয়েছে, মোরলেস রেজিস্ট্যান্ট আর টলারেন্ট ভ্যারাইটি। কাজেই এই ডিজিজটা এখন আমাদের দেশে দেখা যায় না বললেই চলে, কিন্তু মেজের মধ্যে হয়। মেজে এখনো হয়, এরকম কালো হয়ে যায়, বা মেজের দানা হওয়ার পরেও কিন্তু হয়। আমরা আমার মনে হয় তোমাদের আর দীর্ঘ সময় মনোযোগ থাকার কথা না। যে কথাগুলি বলছি যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো হবে। ক্লাসটা আমি আর বেশি কন্টিনিউ করব না। কি একটা কথা বলতে চাচ্ছিলাম, এটা তো ভুলে গেলাম, যার কারণে ব্যাক করে আসলাম। ক্লাসটা আমি শেষ করব এখানে। রিভিউ তো অলরেডি হয়েছে। আগামী দিন একটা ক্লাস কখন করা যাবে? 10:30টায়? হ্যাঁ, 10টায়। 10টায় সম্ভবত কালকে হবে না, 10:30টায় আমি ট্রাই করবো। আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে রাখবো, যদি কোনো কারণে আমি না পারি তাহলে আমি। কি বলছো? আমি বলি তারপরে শোনো, তারপরে কথা বলি। কালকে 10:30টায় আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, 10:30টার সময় একটা ক্লাসে। কোনো কারণে যদি না পারি, আমি কমপক্ষে 1-1.5 ঘন্টা আগে বা একটা নির্দিষ্ট সময়ের আগে আমি তোমাদেরকে ইনফর্ম করে দিব, কারণ কালকে আমার একটু অন্য কাজ আছে। তারপরে আমি চাচ্ছি যে ক্লাসটা যেন আমি নিতে পারি, আমি চেষ্টা করব, যার কারণে লিঙ্কটা দিয়ে রাখছি। কারণ না হলে আবার ইনস্ট্যান্ট লিঙ্ক দিয়ে ক্লাস নেওয়া এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। না পারলে আমি অফ করে দেব, সময় মতো আমি জানাই দিব তোমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, এবং সেটা 10:30টায় আমি একটা 10:30টার মধ্যে আমি 10:30টায় আমি আশা করি কন্টিনিউ করতে পারবো। কোনো কারণে না পারলে সেটা আমি জানাই, যাতে তোমাদের সময়ের কোনো অসুবিধা না হয়, নষ্ট না। ওকে, আজকে ক্লাস সম্পর্কে একটু রিভিউ করো। এটার সম্বন্ধে, এই দুইটা ডিজিজ সম্বন্ধে কি যেন বলবো মনে করতেছিলাম। এটার প্রতিরোধ ব্যবস্থা কি? প্রতিরোধ, হ্যাঁ, এই প্রতিরোধ নিয়ে আমি একটু কথা বলি। আমার কিন্তু ক্লাস শেষ, কেউ যদি ইচ্ছা করো তোমরা অফ করতে পারো,
যদি কারো নেটের সমস্যা থাকে আমি অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো। এমনি তোমাদের সাথে একটু সময়ের জন্য গল্প করি, কয়েক মিনিট, 4-5 মিনিট। সেখানে এটা প্রতিরোধের ব্যবস্থা। আমি তো বললাম যে আমাদের দেশে এই ডিজিজটা এখন হয় না, পৃথিবীর বহু দেশে হয়, এই রাস্ট আমাদের দেশে হয় না। এই দুইটা ডিজিজের একটা ডিজিজও হুইটে, বিশেষ করে আমাদের যখন হুইট 1960-তে আমাদের দেশে প্রথম আনা হলো কাল্টিভেশনের জন্য, তখন এই রাষ্ট্রের কারণে এমন অবস্থা দাঁড়াইতো যে 100% ক্রপ ড্যামেজ হয়ে যেত। ইভেন ওই তখনকার সময়ের যে ভ্যারাইটি গুলি আছে, এখনো আমাদের এখানে যে গম গবেষণা ইনস্টিটিউট হয়েছে, তারা কিন্তু সেই ভ্যারাইটি গুলি প্রতি বছর ওই জমিতে চাষ করে। চাষ করার ফলে ওই ভ্যারাইটি গুলিতে এমন ভাবে এই ডিজিজটা হয় এখনো যে ওইটার বীজ পর্যন্ত তারা সংরক্ষণ করতে পারে, এরকমটি হয়েছে। খুব সিরিয়াস ডিজিজ হয়েছে। আর এটারও কিন্তু খুব মারাত্মক ক্ষতি হয়েছে। দেখো 100% গ্রেইন ডেস্ট্রয় হয়ে যায় স্মার্ট ডিজিজের ক্ষেত্রে। তাহলে এটা আমাদের দেশে এখন হয় না। কারণ কি? কারণ এই গম গবেষণা ইনস্টিটিউট থেকে তারা অনেকগুলি হুইটের ভ্যারাইটি আমাদের দেশের বিজ্ঞানীরা এই ভ্যারাইটি গুলি রেজিস্ট্যান্ট। ঠিক আছে, রেজিস্ট্যান্ট মানে কি? রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে আছে। এখন যেহেতু তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে আমাদের দেশের ভ্যারাইটি গুলোতে, এই জন্য এই ডিজিজ গুলি আমাদের দেশে এখন হয় না। প্লান্ট ডিজিজ কন্ট্রোলের ফার্স্ট লাইন প্রক্রিয়াটাই হলো টু ডেভেলপ ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। ঠিক আছে, টু ডেভেলপ ডিজিজ ভ্যারাইটি। এই রেজিস্ট্যান্স নিয়ে আমি একটু কথা বলতে চাই, এটা ক্লাসের বাইরে। কিন্তু যেটা হলো প্রতিটি জীবেরই তার নিজস্ব একটা মেকানিজম আছে বডিতে, প্লান্টের, অ্যানিমেল, হিউম্যান, সবারই, যার পরিপ্রেক্ষিতে সে তার যে শত্রু, বিশেষ করে ডিজিজ, সেই ডিজিজের এগেইনস্টে সে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। প্লান্টেরও কিন্তু এরকম বহু রকম মেকানিজম আছে। কিরকম মেকানিজম? আমি একটা মেকানিজমের তোমাদের উদাহরণ দিই, যেটা আমাদের চোখের সামনে সচরাচর ঘটে, দেখি আমরা, কিন্তু আমরা বুঝতে পারি। কচু পাতার মধ্যে পানি থাকে? থাকে না, একটু গড়ায় পড়ে যায় না? বলো তো কেন? মোমের একটা লেয়ার থাকে। কেউ বলতে পারবা? সঙ্গে থাকে, কোনোটাতে বেশি থাকে, কোনোটাতে কম। মজার বিষয় হলো ইমিউন সিস্টেমটা কি, সেটাই তো বলতেছি। এই মোমের আবরণ থাকার ফলে এই যে প্লান্ট ডিজিজের জন্য দায়ী যে সকল অর্গানিজম, তারা সহজে এই প্লান্টের ভিতরে প্রবেশ করতে পারে। প্রকৃতি বা নেচারটা কত চমৎকার! দ্যাট ইজ, এই জাস্ট এই আবরণের কারণে অনেক অর্গানিজম আছে যারা এই প্লান্টের ভিতরে প্রবেশ করতে পারে। আবার কিছু অর্গানিজম আছে যারা এই পাতা স্টোমাটা দ্বারা প্রবেশ করে। এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে পাতার স্টোমাটা কখন ওপেন হয়, সকালে বেশি ওপেন হয় না দুপুরে, বা টেম্পারেচার কত থাকলে, বা রৌদ্র কতটুকু থাকলে, এটা তারা বের করছে। তাহলে আবার পাশাপাশি এটাও তারা গবেষণা করে বের করছে বিভিন্ন ক্রপের ক্ষেত্রে, এটা বলতেছি যে এই যে স্প্রেড করে, ছড়ায় যায়, সেটাও করছে। যে কিছু আছে সকাল 9টার মধ্যে তারা ডেসিমিনেট করে, বা 10টার পরে ডেসিমিনেট করে। যেমন অল্টারনারি একটা অর্গানিজম আছে, রাত্রেবেলায় তার স্পোর বেশি হয়, বা খুব আর্লি ইন দ্য মর্নিং এ তার স্পোর বেশি হয়। তাহলে আমরা যখন প্লান্টের ব্রিডিং করি, ব্রিডিং করে
একটা ব্রিজ করি যেটা সকাল 9টার মধ্যে তার পাতা স্টোমাটার ওপেনিং হবে বা আরো পরে হবে 10টা বা 11টা 12টার দিকে, তাহলে হবে কি খুব কড়া রোদ ছাড়া তার পাতা স্টোমাটার ওপেনিং হবে। ওপেনিং যদি না হয় অর্গানিজম সেদিকে প্রবেশ করতে পারবে না। এইভাবে কিন্তু এই যে রেজিস্ট্যান্সের কথা আমরা বলি, রেজিস্ট্যান্স কিভাবে গ্রো করে তার একটি কৌশল বা একটি মেকানিজম আমি বললাম যে হ্যাঁ, ব্রিডিং করে পাতার স্টোমাটার ওপেনিং টাইমটাকে যদি আমরা চেঞ্জ করে দিতে পারি যেটা অর্গানিজমের ফেভারেবল কন্ডিশনের থেকে আলাদা, তাহলে সেই ভ্যারাইটিটা রেজিস্ট্যান্স হয়ে যায়। এটা খুব সামান্য ছোট্ট একটা টিপস। কচু পাতার কথা বললাম, কচু পাতার মধ্যে বা অন্যান্য পাতার মধ্যেও কিন্তু এরকম অক্সি লেয়ার থাকে, সেই লেয়ারে এই অর্গানিজম গুলি আটকায় যায়, এটাকে রিকগনাইজ করতে পারে না। দ্যাট ইজ হোস্টকে যদি প্যাথোজেন রিকগনাইজ করতে না পারে তাহলে সে ইনফেকশন করতে পারবে। এরকম আরো বহু মজার জিনিস আছে, তোমরা যখন থার্ড ইয়ারে পড়বা এগুলি যদি পড়ানোর সুযোগ হয় স্যাররা পড়াবেন, আর না হলে আমি একসময় যদি মনে হয় তাহলে আমি একটা রেফারেন্স দিয়ে দিব। জিএন এগ্রিউস প্লান্ট প্যাথোলজির একটা বই আছে, এই বইয়ের একটা চ্যাপ্টার আছে প্লান্ট ডিফেন্স মেকানিজম, খুব সহজ ভাষায় এটাতে লেখা আছে, ইতিহাসের মতো সুন্দরভাবে লেখা আছে, যদি পড়ো তাহলে পড়তেই মন চান। ওকে, আমি মনে হয় আজকে আর কন্টিনিউ করবো না, তোমাদের অনেক এমবি খেয়েছি আর খেতে চাই না। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামীকালে ক্লাসটাতে সবাই পার্টিসিপেট করো, এই কামনা করে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।